এই যে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা রকস্টার, এটা মুক্তি পাওয়ার আগে সবার মধ্যে একটা হাইপ তৈরি হয়েছিল, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত পুরোপুরি মিউজিক্যাল রোমান্টিক জনরার কোনো সিনেমা তৈরি হয় নাই। তাই আমাদের এই ঢাকাই সিনেমার চেনা ছকের বাইরে গিয়ে এই যে একটা সাহসী এক্সপেরিমেন্ট, এটা নিয়ে দর্শকদের পাশাপাশি আমার প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সিনেমা হল থেকে বের হওয়ার পর আমার অনুভূতি ঠিক কেমন ছিল জানেন? ভালো লাগে, যতটা এক্সপেকটেশন ছিল অতটা ভালো হয় নাই। কেন এমন হলো, কি ছিল সিনেমার গল্পে, আর পরিচালক এখানে কি বা ভুল করেছেন? স্পয়লার ছাড়াই আজকে এই সিনেমাটা নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করব। আজকে আমি কথা বলবো রকস্টার সিনেমার গল্প, অভিনয়, টেকনিক্যাল নানান দিক নিয়ে, আর শেষে থাকবে আমার রেটিংটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেহি তাইলে তোর কারিশমা। গল্পটা আগুন নামে একটা রকস্টারের, যে চরিত্রে সাকিব খান অভিনয় করেছেন। আগুন নিজে গান লিখে নিজেই সুর করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সে মঞ্চে উঠে গান গাওয়ার সাহস পায় না। তার গান গায় অন্য কেউ। কেন? কারণ আগুন ছোটবেলা থেকে একটা ডিসফাংশনাল ফ্যামিলিতে বড় হয়েছে। তার বাবা হচ্ছেন একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান। সে তার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেকে দেবার মতো এক বিন্দু সময় তার কাছে নাই। মা হচ্ছেন অ্যালকোহলিক, বাইরে পার্টি করে বেড়ায়। আগুনের একমাত্র আশ্রয় হচ্ছে তার দাদি, কিন্তু দাদি মারা যাওয়ার পর সে একদম একা হয়ে যায়। এই যে একাকিত্ব এবং কনফিডেন্সের অভাব, এটাই আগুনকে স্টেজে উঠতে বাধা দেয়। কিন্তু সে মনে মনে চায় যে তার বাবাকে প্রমাণ করে দেখিয়ে দিতে যে সেও একজন বড় শিল্পী। এমন অবস্থায় ঘটনাচক্রে একদিন সে স্টেজে উঠতে বাধ্য হয় এবং সেখানে এমন পারফরমেন্স করে যে সবাই মুগ্ধ হয়ে যায়। সেই কনসার্টে তার দেখা হয় মীরার সাথে, যে চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। প্রথম দেখাতেই তাকে আগুনের ভালো লেগে যায়, তার জীবনটা একটা নতুন মোড় নেয়। তারপর কি হয়? আগুন কি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারে? মীরার সাথে তার সম্পর্ক কত দূর যায়? এসব জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। বাংলাদেশে পুরোপুরি মিউজিক জনরা সিনেমা হিসেবে রকস্টার একটা সাহসী পদক্ষেপ। হলিউড বলিউডে এই ধরনের অনেক ছবি আমরা দেখেছি। সাধারণত হয় কি, মিউজিক ড্রামা জনরা সিনেমা বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় হয়। আমরা হলিউডে এ স্টার ইজ বর্ন, বা বলিউডে ইমতিয়াজ আলীর রকস্টার, কিংবা আশিকি টুর মতো খুবই জনপ্রিয় কিছু সিনেমা দেখেছি। খুব রিসেন্ট টাইমে রিলিজ পাওয়া সাইয়ারা সিনেমাটাও বক্স অফিসে ভালো সাফল্য দেখিয়েছিল। আজমান রুশির এই রকস্টার সিনেমাটা সরাসরি কোনো রিমেক না হলেও আইডিয়াটা সেই চিরচেনা মিউজিক্যাল ট্রফসিকে ইন্সপায়ার্ড। আইডিয়ার দিক থেকে পরিচালক ঠিক রাস্তাতে ছিলেন, কিন্তু সমস্যা হলো এক্সিকিউশনে। সেই সমস্যাটা কি? চলুন এবার একটু ডেপথে গিয়ে ডিটেইলে অ্যানালাইসিস করা যাক। ওকে গল্প আর চিত্রনাট্যের দুর্বলতাই হচ্ছে এই রকস্টার সিনেমার সবচেয়ে বড় সমস্যা। সিনেমার মেজর যে ইভেন্টগুলো আছে, যেমন আগুনের প্রেম, মিউজিক কোম্পানির সাথে চুক্তি, জেল খাটা, কিংবা তার গলায় সমস্যা, এমনকি ক্লাইম্যাক্সে যে সিকোয়েন্সটা আমরা দেখি, সবই কেমন জানি আটকা হঠাৎ করে ঘটে যায়। পরিচালক ঘটনাগুলোকে আগে থেকে বিল্ড আপের কোনো দরকারই মনে করেন নাই। একটা ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে হলে ছোট ছোট মুহূর্ত দিয়ে সেটাকে তৈরি করতে হয়। ক্যারেক্টারের মোটিভেশনটা পরিষ্কার রাখতে হয়, সেই কাজটা এইখানে হয় নাই। গল্পে আগুনকে কোনো পরিশ্রমই করতে হয় নাই, নিয়তিই সব কিছু ঠিক করে দিয়েছে। গল্পের হিরো যদি সংগ্রাম ছাড়া সব কিছু পেয়ে যায়, তাহলে দর্শকদের সাথে যে ইমোশনাল কানেকশন সেইটা তৈরি হয় না। এছাড়াও বেশ কিছু প্লট হলো চোখে পড়েছে, ডায়লগও আহামরি কিছু ছিল না। এই ধরনের পারিবারিক দ্বন্দ্ব, বাবা এবং সন্তানের সম্পর্কের যে টানাপোড়েন, এইটা নিয়ে খুব রিসেন্ট একটা ছবি মুক্তি পেয়েছে। সেইটা ছিল গত বছরে আমার দেখা সেরা সিনেমা, নাম সেন্টিমেন্টাল ভ্যালু। একজন অভিনেত্রী আর তার ডিরেক্টর বাবার যে সম্পর্কের ডাইনামিক, সেইটা সেখানে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা অনেক বেশি সাটেল আর অর্গানিক ছিল। ছোট ছোট দৃশ্যের মধ্য দিয়ে কিভাবে একটা পারিবারিক সম্পর্কের জটিলতাকে দেখানো যায়, সেটা আপনারা সেন্টিমেন্টাল ভ্যালু দেখলে বুঝতে পারবেন। রকস্টারের সেই ডেপথ একেবারেই ছিল না। আরেকটা বিষয় না বললেই না, সিনেমার একদম শুরুতে রক মিউজিক এবং ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো হয়েছিল, যেটা আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ শিল্পের দুনিয়ায় সব ধারাই একে অপরকে সম্মান করে চলে। আমাদের যে রক মিউজিকের হিস্ট্রি, সেখানে বিটলসের মতো এতটা জনপ্রিয় মনে হয় অন্য কোনো ব্যান্ড ছিল না। সেই বিটলস কিন্তু ক্লাসিক্যাল মিউজিক, মানে বিশেষ করে রবি শঙ্করকে ওস্তাদ মানত। জর্জ হ্যারিসন তো রবি শঙ্করের কাছে সেতার বাজানো পর্যন্ত শিখছিল। তাই রক মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং একটা আরেকটাকে সমৃদ্ধ করে। পরিচালক এই ব্যাপারটা নিয়ে একটা কমেডি করতে চেয়েছেন, কিন্তু আসলে সেইটা খুব গুরুত্বপূর্ণ বা ফায়দার কিছু হয় নাই। অভিনয়ের কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হবে সাকিব খানের কথা। সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
তিনি রকস্টারের মধ্যে একটা অন্যরকম লুক নিয়ে এসেছেন, তার কস্টিউম স্টাইল সব কিছু বাইরে থেকে দেখতে অনেক ভালো। কিন্তু অনেস্টলি বলতে গেলে আগুন চরিত্রটার ভেতরের যে নোয়ান্সগুলো আছে সেইটা তো উনি ধরতে পারেন নাই। আমরা সবাই জানি যে সাকিব খানের অভিনয়ের মধ্যে একটা সিগনেচার স্টাইল আছে, তিনি একটু লাউড অভিনয় করতে পছন্দ করেন, ডায়লগ ডেলিভারিতেও থাকে একটা বাড়তি মেলোড্রামা। কিন্তু একজন সেন্সিটিভ, ইন্ট্রোভার্ট, ইমোশনালি ডিসফাংশনাল এবং মানসিক ট্রমার মধ্য দিয়ে যাওয়া আর্টিস্ট চরিত্রে সাকিব খানকে একদমই মানায় নাই। রকস্টারে এই চরিত্রটার জন্য এমন একজন মেথড অ্যাক্টরের দরকার ছিলেন যিনি সাইকোলজিক্যালি এই চরিত্রটাকে ধারণ করতে পারতেন। আমার কাছে সাকিব খানের এই যে কাস্টিংয়ের বিষয়টা, এটা কেবলমাত্র স্টারডমের কারণে নেওয়া হয়েছে বলে মনে হয়, আর এইটাই ছিল এই সিনেমার একটা বড় দুর্বলতা। অন্যদিকে সাবিলা নূরকে এই সিনেমায় নেওয়া হয়েছে কেবলমাত্র শোকেস হিসাবে। তার কাজ হলো শুধুমাত্র নায়কের সাথে প্রেম করা, অভিনয়ের কোনো সুযোগই তার ছিল না। আবার তারিক আনাম খান এবং রোজি সিদ্দিকীর মতো শক্তিমান অভিনেতারাও শুধুমাত্র চরিত্রের দুর্বলতার কারণে তেমন কিছু করে উঠতে পারেন নাই। পরিচালক হিসেবে আজমান রুশো একটা কঠিন জনরা বেছে নিয়েছেন। পুরোপুরি মিউজিক্যাল জনরা হিসাবে এর আগে বাংলাদেশে কোনো ছবি হয়েছে কিনা আমার জানা নাই, আর এই সাহসের কারণে তাকে আমাকে ক্রেডিট দিতেই হয়। কিন্তু স্ক্রিপ্টের যে দুর্বলতা এবং ক্যারেক্টারের যে সুপারফিশিয়াল কনস্ট্রাকশন, সেটার কারণে সিনেমাটা যেই উঁচুতে যাবার কথা ছিল সেইখান থেকে অনেক পিছায় আছে। টেকনিক্যাল জায়গায় রকস্টার অ্যাভারেজ ছিল। এখানে বড় বড় কনসার্টের সেট আপ, এআই ব্যবহার করে বানানো কিছু ভিজুয়াল দেখতে খুব চকচকে লাগে। সাকিবের যে কস্টিউম এবং স্টাইল সেগুলো অনেক পশ। সিনেমাটোগ্রাফি মোটামুটি, গানগুলোর মধ্যে কয়েকটা গান ভালো, কিন্তু মনে রাখতে হবে যে চকচক করলে যেমন শোনা হয় না, বড় আয়োজন মানেই ভালো সিনেমা না। ঝকঝকে মোড়কের আড়ালে যদি গল্পটা না থাকে তাহলে সেই ঝকঝকানি খুব বেশিক্ষণ টিকে থাকে না। সব কিছু মিলিয়ে রকস্টার আমার কাছে একটা মিসড অপরচুনিটি মনে হয়েছে। গল্পের আইডিয়াটা ভালো ছিল, কিন্তু কাস্টিংয়ের যে দুর্বলতা এবং স্ক্রিপ্টে যে সমস্যাগুলো আছে সেটার কারণে সিনেমাটা ঠিক মতো দাঁড়াতে পারে নাই। নতুন জনরার পাশাপাশি স্ক্রিপ্টিং এবং কাস্টিংয়েও এক্সপেরিমেন্ট দরকার ছিল। শুধুমাত্র স্টারডম দিয়ে আসলে কাজ হয় না। ভবিষ্যতে এই জনরার আরও গোছানো এবং ভালো কাজ আসুক এই প্রত্যাশা করি। সব বিবেচনায় রকস্টার আমার যে পার্সোনাল রেটিং সেটা হচ্ছে 10-এর মধ্যে 5। তো এই ছিল রকস্টার নিয়ে আমার রিভিউ। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা কমেন্টে আপনাদের ভাবনা জানাতে পারেন। আপনাদের কাছে কি মনে হয় সাকিব খানের যে কাস্টিং সেটা কি ঠিক ছিল? আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।